নমস্কার, ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত। আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য গল্পের সঙ্গে থাকব। গল্পটির নাম বুধোর মায়ের মৃত্যু। শুনতে থাকুন। বুধো মণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে। বুধো মণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা 2-3টে। এত বড় যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না খেয়ে মারা গেল, বুধো মণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি। বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল। সবাই বলে বুধোর টাকা বা ধান সবই ওই মায়ের, বুধোর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধো মণ্ডলকে চুপ করে থাকতে হয়। যদিও তার বয়স হলো এই 47, ওর মায়ের বয়স 72 ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি, এখনো মানে অনেক কাল পরে এসে আবার বাস করছে কিনা ঠিক তেমনি আছে। তবে মাথার চুলগুলো যা পেকেছে। অনেক দিন আগের কথা মনে পড়ে। হরিরায়ের পাঠশালায় আমি তখন পড়ি। বিকেলবেলা তেঁতুল গাছের ছায়া দীর্ঘতর হয়ে হরিরায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে। ছুটি হয়, নামতা পড়ানো শুরু হবে এখন। এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্জে এসে হরিরায়ের সঙ্গে গল্প জুড়লেন। কালীপদ রায় গল্পের মধ্যে বুধোর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন যাতে আমি অবাক হয়ে প্রৌঢ় দাদুর মুখের দিকে চেয়ে রইলাম। চণ্ডী মুখুজ্জে মশাই জবাব দিলেন, আরে বলো না ও মাগির কথা, অনেক টাকা খুইয়েছি ও মাগির পেছনে। জবাবটা আজও বেশ মনে আছে। একটু বেশি পাকা ছিলাম বয়সের তুলনায়, সুতরাং স্ত্রীলোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম। আর একটু বয়স বাড়লে শুনেছিলাম বুধোর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল। বুধোর মা বাল বিধবা, ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টের সংসার নির্বাহ করেছে, এই রকমই শুনতাম। আমি যখনকার কথা বলছি তখন বুধোর মায়ের বয়স 40-এর কম নয়, কিন্তু তখনও তার চেহারা বেশ আঁটোসাঁটো গড়ন, মাথায় এক ঢাল কালো চুল। আমার বাবার বয়সী গ্রাম শুদ্ধ লোকের প্রণয়িনী। তারপর বহুবার বুধোর মাকে দেখেছি অনেক বছর ধরে, সেই এক চেহারা, এতটুকু টসকাইনি কোনো দিন। দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাশ করে, পড়াশুনো শেষ করে বিদেশে চাকরি করে বোমার তারা এসে আবার এসে গ্রামে ঘর বাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম। কাকে জিজ্ঞেস করলাম, বলি বুধোর মা বেঁচে আছে? খুব, কাল ঘাটে দেখলে না? না। আজ দেখো এখন তার মাথায় চুল পেকে গিয়েছে বলে চিনতে পারোনি। 2-1 দিনের মধ্যে বুধোর মাকে দেখলাম। চেহারা ঠিক তেমনই আছে যেমন দেখেছিলাম বাল্যে। মুখশ্রী বিশেষ বদলায়নি, শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে মাত্র। অনেকে হয়তো ভাববেন 70-72 বছর বয়সে মুখের চেহারা বদলায়নি, এ কখনো সম্ভব? তারা বুধোর মাকে দেখেননি, নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। সেকালের বুধোর মার মাথায় যেন সাদা পরচুল পরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখবা মাত্র আমার এমনিই মনে হলো। পরে কিন্তু বুঝলাম তা নয়, ওর বয়স হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল। ওকে দেখে মনে হলো, হায় রে কালীপদ দাদু, চণ্ডীদাস জেঠুর দল, আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারত বুধোর মা। কত পয়সাই এক সময় তোমরা খরচ করে গিয়েছ ওর পেছনে। বললাম, এসো বুধোর মা, কি মনে করে? অনেকদিন পরে দেখলাম। আর বাবা, গায়ে ঘরে থাকো না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা, এখন একটু সামলেছি।
তাই উঠে হেঁটে বেড়াচ্ছি। হাতে কি? গোটা কত কাগজি লেবু। বলি দিয়ে আসি, যাই। তুমি আর আমার পঞ্চা 2 মাসের ছোট বড়। তুমি হলে ভাদ্র মাসে, পঞ্চা হলো আষাঢ় মাসে। তা আমায় ফেলে চলে গেল। পঞ্চা মারা গিয়েছে? হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, বছর 3-4 হলো। গায়ের যাকে জিজ্ঞেস করি, ওকে ভালো কেউ বলে না। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া আর কান্নাকাটির শব্দ। দাশু কুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে। বললাম, পণে আগুন দিলে কবে দাশু? প্রাতপের নাম দা ঠাকুর, পণ কাল ধরিয়েছি, জ্বলছে না ভালো, অনেক হাঁড়ি কাঁচা আসবে। কাঠের অমিল দা ঠাকুর। তোরা কি কাঠ দিয়ে পণ জ্বালাস না পাতা দিয়ে? শুধু পাতা দিয়ে কি জ্বলে? দা ঠাকুরের কথার যেমন দাঁড়া। হ্যাঁ রে, বুধোদের বাড়িতে কান্নাকাটি কিসের রে? ওই বুধোর মা ছেলের বউর সঙ্গে ঝগড়া করছে। বুধোর বউ বুঝি ঝগড়াটে? ওই বুড়ি আসল ঝগড়াটে। ওর দাপটে অত বড় বুড়ো ছেলের টু শব্দ করবার জন্যে তার ছেলের বউয়ের। সব মুঠোর মধ্যে পুরে বসে আছে, টাকা কড়ি ধানের গোলা সব ওর নামে। ছেলে কাজেই জুজু হয়ে থাকে। চিরকালের খারাপ মাগি। ওর স্বভাব চরিত্রের তো ভালো ছিল না কোনো কালে। টাকা আসে কি অমনি দা ঠাকুর? ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে, সেই পঞ্চা? সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে এ গা থেকে উঠে গিয়ে হিংনারায় বাস করেল। বড় বউটার সঙ্গেও শুধু ঝগড়া আর ঝগড়া। বুধোর মা দাপটে পাড়া কাঁপে দা ঠাকুর। আমাদের কিছু বলবার জো নেই। সবাই কিছু না কিছু ধারে ওর কাছে, ভয়ে কেউ কিছু বলতে পারে না। কেন? বাচ্চা বাচ্চা নিয়ে ঘর করে সবাই। দরকারে অদরকারে ধানের জন্যে বুড়ির কাছে হাত পাততে হয়, পয়সার জন্যে হাত পাততে হয়। পাড়াসুদ্ধ সকলের মহাজন, কেডা কথা বলতে যাবে? পৌষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হলো। আমার ধান রাখবার জায়গা নেই। সকলে বললে, বুধোকে বলুন ওর গোলায় জায়গা আছে, তবে ওর মা। বুধোর মাকে গিয়ে বললাম সোজাসুজি, ওগো, আমাদের 2টো ধান রাখবে তোমার গোলায়? আমার গোলায় জায়গা কোথায় বাবা ঠাকুর? কতটি ধান? 20-4-5 রেখে দিতেই হবে, নষ্ট হয়ে যাবে ধান তোমার গোলা থাকতে। বুধোর মা হেসে বললে, তা রেখে দিয়ে যাও, তবে চোর কি ইঁদুরে ধান নষ্ট করলি আমাকে দায়ী ক্ষতি হবে না তো? হাই কালীপদ দাদু, তুমি বেঁচে থাকলে হয়তো ওর হাসিটা এই বয়সেও মাঠে মারা যেত না। ভালো করে চেয়ে দেখে মনে হলো এখনো ওকে বুড়ি বলা চলে না। অন্তত বুড়ি বলতে যা বোঝায় তাও নয়। বেশ দোহারা চেহারা, লম্বা আঁটো গড়নের একটা আভাস আসে বটে, কিন্তু তা নয়, ঢিলে ঢালা হয়ে গিয়েছে শরীর। তবে মুখের চেহারা এখনো আশ্চর্য রকমের ভালো, এত বয়সেও। গর্ব ও তেজ ওর চাল চলনে, চোখের দৃষ্টিতে, হাত পা নাড়ার ভঙ্গিতে। খুব বড় জমিদারি থাকলে ও দাপটের সঙ্গে জমিদারি চালাতে পারত রানী চৌধুরানীর মতো। হয়তো ক্যাথেরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজা সাম্রাজ্যের অধীশ্বরী হলে। লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলো ওর চোখে এখনো খেলে। চোখ দেখে মনে হয়
কিন্তু আমার ওপর ও কেন এত প্রসন্ন হয়ে উঠল কে জানে। আমার ধানগুলো গোলায় তোলবার সময় চমৎকার করে গোবর দিয়ে লেপা পোছা উঠোনে 2-10টা ধান যা ছড়িয়ে পড়েছিল নিজের হাতে ঝাড়ন দিয়ে ঝাঁট দিয়ে খুঁটে খুঁটে তুলতে লাগলো। বললে, এইসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর, লক্ষ্মীর দানা নষ্ট করতে আছে, তুলে রাখো যত্ন করে। দাঁড়াও, আরো 2টো এদিকে ছড়িয়ে আছে, পোড়ার মুখগুলো কি করে যে ধান তোলে, সব ঠেলা মারা কাজ। মন দিয়ে কেউ কি কাজ করে এই বাজারে? অনেকদিন পরে আবার ওকে দেখে ছেলেবেলাকার কথা মনে পড়ে, ভালোই লাগে। আমি বললাম, তীর্থ ধর্ম করেছ? বুড়ি জিভ কেটে বললে, সে ভাগ্যে কি আমার হবে বাবা ঠাকুর। কেন, গেলেই হয়, পয়সা করি যা হোক, অভাব তো নেই। কে বললে বাবা ঠাকুর? পাড়ার মুখপুরীরা আমার নামে লাগায়, পয়সা কনে পাবো? দেখো, সে তোমার ইচ্ছে। আচ্ছা, গাঁ ছেড়ে কখনো কোথাও গিয়েছ? গঙ্গা স্নান করতে গিয়েলাম কালীগঞ্জে। আরংঘাটা এই যুগল কিশোর দেখনি? না বাবা, একবার ও পাড়ার বিনু ঘোষের শাশুড়ি ঘোষপাড়ার সতীমায়ের দোলে নিয়ে যেতে চেয়েছিল, তা আমার পায়ে ফোড়া হয়ে সেবার যাওয়া ঘটল না অদেষ্টে। অনেক দিনের কথা, তখন আমার 54 বছরের। ক বছর হলো বাবা? তা হয়েছে প্রায় 40 বছর। এবার কোথাও যাব ভাবছি বাবা। চিরজন্ম কেটে গেল এই বাঁশবাগানের ডোবা আর গাঙের ঘাটে, আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে। এইবার একটু দেশটা বিদেশটা দেখব। এরপরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধমণ্ডলের বড়শালীর ছেলে ও তার খুড়শাশুড়ির কাছ থেকে আর ও পাড়ার খুড়িমার কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি। চটক পাহাড়ের ওপারের নির্জন সমুদ্র বেলায় ঝাউবনের সঙ্গীত ও উদয়গিরি খণ্ডগিরির শ্যাম ও শোভা, প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে, তখনও তাতে বিভোর হয়ে আছি। এমন সময় ও বাড়ির খুড়িমা এসে বললেন, ও মা, পুরী থেকে চলে এলে তুমি? আমি যে যাচ্ছি রথ দেখতে। তা কি করে জানবো খুড়িমা? চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায়? তখন কি ঠিক ছিল বাবা? কাল বসে ঠিক করলাম আমি যাব আর বোস টম্বো। আমার সঙ্গে যদি যেতেন। আপনারা কখনো পুরী যাননি, বিদেশে বেরোননি, একা যাওয়া এত দূর, বিপদে না পড়েন। তুমি বাবা তোমার জানাশোনো লোককে চিঠি লিখে দাও, পাণ্ডাদেরও চিঠি লেখো। সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুড়িমাকে পুরীতে রওনা করে দিলাম। দিন 15 কেটে গেল। একদিন কুমোর পাড়ার পথ দিয়ে বিকেলে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধমণ্ডল। আমি বললাম, কিরে, তোর মা ভালো আছে? প্রাতবের নাম। আগে বাবু, মা তো ছিকেত্তর গিয়েছে। সে কি, তোর মা গিয়েছে? কই জানি না তো, কার সঙ্গে? আমার শালির ছেলে আর এক খুড়শাশুড়ি গেল কি না রথে, তাদেরই সঙ্গে। তা তো শুনিনি। ওপাড়ার খুড়িমা মানে রামের মা আর শশী বৈরাগীর স্ত্রী, ওরা গেল সেদিন, ওরা একসঙ্গে। সে তো বাবু আমরা শুনিনি, তাহলে তো ভালোই হতো। কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল। ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাঁধা ঘাটের সোপানে খুড়িমা সিক্ত বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন। হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন।
পাশেই ছিল বোষ্টম বউ। তাকে বললেন, হ্যাঁ গো বোষ্টম বউ, ও কে দেখো তো, আমাদের গাঁয়ের বুধোর মা না? শশী বৈরাগীর বউ চোখে কম দেখে। সে বলল, না মা ঠাকরুন, বুধোর মা এখানে কোন থেকে আসবে, আপনি যেমন। এগিয়ে দেখো না বউ, আন্দাজে মারলে হয় না, ও ঠিক বুধোর মা, যাও গিয়ে দেখে এসো। বুধোর মা হঠাৎ সামনে স্বগ্রামের বোষ্টম বউকে দেখে হাঁ করে রইল, নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। বোষ্টম বউ এগিয়ে এসে বললে, বলি দিদি নাকি? হো মা, আমার কি হবে? তা বামুন মা বললে। বুধোর মায়ের আড়ষ্ট ভাব তখনও কাটেনি। বললে, কে? বামুন মা আমাদের, রামবাবুর মা, ওই যে ভিজে কাপড় ছাড়ছেন ওখানে। তোরা কবে এলি? বামুন দিদি কবে এলেন? ও মা, আমি কনে যাব, ই কি কাণ্ড! তাই তো, তোরা আসবি, আমাকে তো বললি নে কিছু। তুমি এলে কাদের সঙ্গে? তা কি করে জানবো যে তুমি আসবে? খুড়িমা ইতিমধ্যে কাপড় ছেড়ে এগিয়ে এসেছেন। সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পরের দেখা হওয়া, এই যাদের ভাগ্যে না ঘটেছে তারা এর দুর্লভ আনন্দের এক কণাও উপলব্ধি করতে পারবে না। বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি, এই সবে বিদেশে পা দিয়েই এ ধরনের ঘটনা। খুড়িমা একগাল হেসে বললেন, ও মা, আমি কোথায় যাব, তুমি কবে এলে গা? বুধোর মা বললে, কি ভাগ্যি করে বামুন দিদি, তীর্থস্থানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, কি আশ্চর্য কাণ্ড! কবে এলেন বামুন দিদি? পরস্পর আলাপ আপ্যায়নের পর বিস্ময়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করলে এখন থেকে ওরা একসঙ্গে থাকবে সবাই। সেদিন একই ধর্মশালায় সবাই গিয়ে উঠল, মন্দির দর্শন করল। পরদিন সকালে একই গরুর গাড়িতে খণ্ডগিরি উদয়গিরি যাত্রা করল। এর পরবর্তী ইতিহাস খুড়িমা বা তাদের অন্যান্য সঙ্গীদের কাছ থেকে সংগ্রহ করা। খুব সকালে রওনা হয়ে ওরা বেলা 7টার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বননিকুঞ্জে পৌঁছে গেল। খুড়িমা লেখাপড়া জানতেন, দু একখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন। তিনি সঙ্গিনীদের সব বুঝিয়ে দিতে লাগলেন। বুধোর মা কখনো পাহাড় দেখেনি জীবনে। এবার পুরী আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে পাহাড় প্রথম দেখে অবাক হয়ে যায়। উদয়গিরি আরোহণ ওর জীবনের এই প্রথম পাহাড়ে ওঠা। খুড়িমার মুখে এই গল্প শুনতে শুনতে আমি চোখ বুজে অনুভব করবার চেষ্টা করছিলুম। মাত্র একদিন আগে যে উদয়গিরির উপরকার নির্জন বনভূমিতে আমি আমার এক সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনি এক সুন্দর মেঘমেদুর প্রভাতে বসে বসে বনবিহঙ্গ কাকলির মধ্যে বহু শতাব্দী পারের সঙ্গীত শুনেছিলুম, সেখানে গিয়ে বুধোর মায়ের মনের সে ভার্জিন আনন্দ। সমতল পাষাণ চত্বরের মতো শৈল শিখর, যেন প্রকৃতির তৈরি পাষাণ বেদী। কত বন্য লতাপাতা, কুচিলা গাছের জঙ্গল, কত গুহা, কত কারুকার্য, কত যক্ষ যক্ষিণী, কত নাগ নাগিনী, পাষাণে পাষাণে মৌন অতীতের কত মুখরতা। বুধোর মা বলে উঠল, কি চমৎকার পাথরের বাঁধানো ঠাঁই বামুন দিদি, আমাদের গায়ে শুধু কাদা আর ধুলো, কত ভাগ্যি করলে তবে এসব জায়গায় আসা যায়। আচ্ছা, ওসব ঘরের মতো তৈরি করেছে কারা পাহাড়ের গায়ে? মুনি ঋষিদের গুহা। মুনি ঋষিদের কি বললে বামুন দিদি? গুহা মানে থাকবার পুকুর। কে করেছে এসব? গভর্নমেন্ট? সেকেলে রাজা রাজরারা তৈরি করেছেন। এসব দেখলি চোখ জুড়োই বামুন দিদি, কখনো দেখিনি এসব।
পৃথিবীতে যে এমন সব জিনিস আছে তা কখনো জানতামই না। জানবই বা কি করে, চিরকাল বাঁশবন, ডোবা আর গরুর গোয়াল এই নিয়ে আছি। নাম্বার পথে একটি ফর্সা স্ত্রীলোককে একটি ঘরের দোরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেল। খুড়িমা বললেন, আপনার এখানে ঘর? স্ত্রীলোকটি উড়িয়া ভাষায় বলল, হ্যাঁ, নিজের ঘর। তোমরা কোথায় যাবে? হ্রদ দেখতে এসেছি বাংলাদেশ থেকে। এখানে খাবার কিছু পাওয়া যায়? আমি মুড়ি বিক্রি করি, আর আচার আছে লঙ্কার, আমের আর কুলের। কিরকম আচার দেখি? স্ত্রীলোকটি ঘরের ভিতর থেকে যা হাতে করে এনে দেখালো সেই কতগুলি নুন মাখানো আমের টুকরো এবং কুল। খুড়িমা বা তাঁর সঙ্গিনীরা সেসব পছন্দ করলেন না। পথে আসবার সময় খুড়িমা বললেন, ও মা, ওর নাম নাকি আচার। আমশি আর শুকনো কুল, ওর নাম নাকি আচার। এখানে আচার তৈরি করতে জানে না বাপু। বুধোর মা তো আচার দেখে তখন হেসেই খুন হয়েছিল। বললে, না একটু তেল, না একটু গুড়, না দুটো মেথি কি কালো জিরে, আচার বুঝি অমনি হয়? আপনারা যেমন খান আমাদের তো তা কিছুই হয় না, তাও এদের চেয়ে ভালো হয়। ভুবনেশ্বর স্টেশনে বিকেলে ওরা এলো পুরী প্যাসেঞ্জারের জন্যে। ট্রেনের তখনও দেরি। দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে। শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল। বুধোর মা ঘুমিয়ে পড়ল সেখানে কাঁথা পেতে। 2 ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হলো পুরীতে। আষাঢ় মাসের দিন, তখনও সন্ধ্যা হয়নি। পান্ডা বললে, দেখুন মা। বুধোর মা অবাক হয়ে দাঁড়িয়ে রইল সমুদ্রের ধারে। নীল সমুদ্র ধু ধু করছে যত দূর চোখ যায়। ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে বালু বেলায়। দক্ষিণে বামে সামনে অকুল জলরাশি। খুড়িমা, বৈষ্ণব, বুধোর মা সকলেই নির্বাক নিষ্পন্দ। খুড়িমার যেন কান্না আসছে। কতক্ষণ পরে ওদের চমক ভাঙল। বুধোর মা আঙুল দেখিয়ে বলল, কি কাণ্ড বামুন দিদি, এমন কখনো ঠাওর করেনি গায়ে থাকতি। খুড়িমা বললেন, তাই বটে। বুধোর মা বললে, হুরি কি জল। খুড়িমা বললেন, তাই তো। কেউই চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে। ভেবে ভেবে বুধোর মা বললে, আচ্ছা বামুন দিদি, ওপারে কি গা? খুড়িমা বললেন, ওপারে ওপারে লঙ্কা দ্বীপ। রাম রাবণের সেই লঙ্কা বামুন দিদি। হ্যাঁ, কি কাণ্ড! একদিন মরছিলাম ডোবায় আর বাঁশবনে পচে, কত কি দেখলাম। চলো সবাই এক্ষুনি গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। জগন্নাথ বিগ্রহ, বিরাট মন্দির দেখে সবাই অত্যন্ত খুশি। রাত 9:30টার পরে জগন্নাথ বিগ্রহের সিঙ্গার বেশ হবে শুনে ওরা সকলে মন্দিরের অন্য অনেক মেয়েদের সঙ্গে বসে রইল। একটি বৃদ্ধার সঙ্গে খুড়িমার খুব আলাপ হয়ে গেল। তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরের কাছে কামদেবপুর। বাড়িতে তার 2 ছেলে চাষবাস দেখে। তাদের ছেলেপুলে অনেকগুলি, মস্ত সংসার। বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল। বছরের মধ্যে 4-5 মাস পুরীতে প্রতি বৎসর কাটিয়ে যান। ভগবানের কথা, গীতার কথা ইত্যাদি বলতে ও শুনতে খুব ভালোবাসেন। মন্দিরে কোনো এক সাধু এসেছেন, রোজ সন্ধ্যায় গীতার ব্যাখ্যা করেন। সেসব শুনলে মানুষের মন আর ছোট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না। কাল খুড়িমার সময় হবে কি, তাহলে সিং দরজার কাছে তিনি দাঁড়িয়ে থাকবেন। নিয়ে যাবেন সেই সাধুর কাছে ওকে বা ওর সঙ্গিনীদের। পান্ডা ওদের বাসায় নিয়ে এলো। দোতলা ঘরের একটি কুঠুরিতে ওদের থাকবার জায়গা। ছোট জানালা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে।
দেওয়ালের গায়ে বাঁশের আড়ায় অনেকগুলো বেতের পেটরা তোলা। পাণ্ডাগিন্নি বললে ওগুলোতে ওদের কাপড় চোপড় থাকে। পাণ্ডার বাড়িতে শালগ্রাম শিলার নিত্য পূজা হয়। বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনি ভক্তিমতী। দোতলায় ছোট্ট ঠাকুর ঘরে অনেক পুরনো আমলের কাঁথা পাতা করি ঝিনুকের দোলায় গৃহদেবতা বসানো। দেওয়ালে পদ্ম আঁকা, সর্বদা ধূপ ধুনোর গন্ধ সে ঘরে। মেয়েরা স্নান করে ঠাকুরের স্তব পাঠ করে। ধপ ধপ করছে ওদের গায়ের রং, মাথায় এক ঢাল করে কালো চুল। বড় মেয়েটির নাম রুক্মিণী। সে বলে, মোর বাবা ভেতরছ পাণ্ডা। খুড়িমা বলেন, সে কি? রুক্মিণীর মা বুঝিয়ে বলে, পাণ্ডাদের মধ্যে বড়, সিঙ্গার বেশ করবার একমাত্র অধিকার ওদের, সেই জন্য উপাধি সিঙ্গারি। বৃন্দাবন সিঙ্গারির পুত্র গোবিন্দ সিঙ্গারি, অনেক বেশি মান ওদের। দুজন গোমস্তা, 3-4 জন ছড়িদার মাইনে করা, কটক থেকে পর্যন্ত যাত্রী বাগিয়ে আনে। রাত্রে ওদের জন্যে মন্দির থেকে এলো ঘিয়ে ভাজা মালপোয়া, ভুর ভুর করছে গবাকৃতের সুগন্ধ তাতে, আরও 2-3 রকম মিষ্টি। পাণ্ডা গৃহিণী বললেন, কাল কণিকা প্রসাদ আনিয়ে দেব শ্রীমন্দির থেকে, মধ্যাহ্ন ধূপ সরে গেলেই লোক পাঠাবো। সকালে উঠে ছড়িদার ওদের নিয়ে সমুদ্র স্নান করাতে গিয়ে একজন নুলিয়ার জিম্বা করে দিলে। বোধর মা বলে উঠল, ও বামুন দিদি, কি কাণ্ড! এই যে আমারে নিয়ে নাচতে লাগলো ঢেউয়ে। বষ্টম বউকে উত্তাল এক ঢেউয়ে তুলে নিয়ে সপাটে এক আছাড় মারলে বালির চড়ায়। স্নানান্তে মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলে। কাল রাত্রের সেই বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা। তিনি নিজে নিয়ে গেলেন ওদের নৃসিংহদেবের মন্দিরে প্রাঙ্গণ পার হয়ে। সেদিন মধ্যাহ্ন ধূপ সরতে একটু দেরি হয়ে গেল। কণিকা প্রসাদ নিয়ে পৌঁছল বাসায় বেলা 4টের সময়। খুড়িমার একটু কষ্ট হলো, অন্যান্য সঙ্গীদের খাওয়ার অভ্যেস বেলা 3টের সময়, তারা বিশেষ অসুবিধে অনুভব করলে না। সন্ধেবেলায় বিমলা দেবীর মন্দিরের চাতালে সেই সাধুটির গীতা ব্যাখ্যা হচ্ছে। ওরা সবাই গিয়ে বসলো সেখানে হাত জোর করে। আরও অনেক বৃদ্ধা সেখানে উপস্থিত, প্রায় সকলের হাতেই জপের মালা। সকলে এক মনে গীতার ব্যাখ্যা শুনছে। বুধুর মা কিছুই বুঝলে না। 2-4 বার বোঝবার চেষ্টা যে করলে না এমন নয়, কিন্তু কি যে বলছেন উনি, যদি একটা কথার অর্থ সে বুঝে থাকে, তবুও তার চোখ দিয়ে জল এলো। কোনো কারণে নয়, এমনি। কেমন সুন্দর কথা বলছেন উনি, মুনি ঋষিদের মতো চেহারা, কত বড় উঁচু মন্দির। বাপ্পা, ওই কেমন একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে না জানি এই মন্দির তৈরি করতে। পাশের একজন বৃদ্ধাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলে, মন্দিরটা কারা তৈরি করেলো মা? বৃদ্ধা এক মনে শুনছিলেন। বিরক্ত হয়ে বললেন, এক মনে শোনো না বাপু। বুধুর মা অপ্রতিভ হয়ে বললে, না, তাই শুধোচ্ছিলাম। ওদিক থেকে কে ধমক দিয়ে উঠল, আর একজন কে টিপ্পনি কাটলে, শুনতে আসে না তো, কেবল গল্প করতে আসে। বুধুর মার বড় রাগ হয়ে গেল। একটু কথা বলবার নেই বাবা, মাগিদের যদি একবার পেতাম আমাদের গায়ে, তবে দেখিয়ে দিতাম। পরক্ষণেই সে রাগ সামলে নিল। না, সে মহাপাপী। জগন্নাথ প্রভু দয়া করে তাকে এনেছেন এখানে, নইলে তার কি সাধ্যে সে এখানে আসে? মন্দিরে এসে রাগ করতে নেই। কেমন সুন্দর জায়গা, কত সব ভালো লোক, কেমন ভালো কথা। এসব কথা কেউ তাদের গায়ে বলে? ওরকম বুড়ো তো কতই আছে। নলে জেলের বাবা কেদার, কাকতারানে পাঁচু, শ্যামাযুগী, বেহারি কুমোর, আরো 2-1টা নাম মনে আসতে সে তাড়াতাড়ি চেপে গেল। ওসব কিছু নয়, মুখে মার ঝাঁটা মুখ পরাদের। এতকাল সে কোথায় কোন গর্তে পড়েছিল? কি চমৎকার জায়গা,
কি পুণ্যির জায়গাতে জগন্নাথ দয়া করে তাকে এনে ফেলেছেন। গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন চলে আসছিল, তখন সে আবার কাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা, মন্দিরটা কে তৈরি করেলো মা ঠাকুরন? বিশ্বকর্মা। বটে। বুধর মা আবার অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল। খুড়িমা পেছন থেকে বললেন, ও বুধর মা, অমন কথা বলতে আছে শাস্ত্র পাঠের সময়? ছি, আর অমন করো না। রাত্রে বাসায় এসে বুধর মায়ের উৎসাহ কি! বললে, ও বামুন দিদি, বড্ড ভালো লাগছে আমার। যে কড়া টাকা হাতে আছে তীর্থধর্মেই খরচ করব। কি ভাগ্যি ছিল আমার যে এখানে এনেছেন জগন্নাথ। রুক্মিণীর মা ওদের কাছে বসে বসে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন। কলিকালের জাগ্রত দেবতা জগন্নাথ, যে যা কামনা করে তাই তিনি পূর্ণ করেন। কলিকালে অন্ন ব্রহ্ম, অন্নদান মহাসেবা, তাই তিনি শুধু অন্ন বিতরণ করছেন দু হাতে। যে যেখানে ক্ষুধার্ত আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি। ধ্যান ধারণা তপস্যা সব শিখেই তুলে রাখো। অন্ন বিলো, শুধু অন্ন বিলো, অন্নদান মহাযজ্ঞ। বুধর মা এই কথাটা কিছু কিছু বুঝতে পারে। গত বছর বর্ষাকালে যখন লোকে না খেয়ে মরছে তাদের গায়ের আশেপাশে, তখন নিজের গোলা থেকে সে মুচিপাড়ার 17 জন লোককে বিনা বাড়িতে 9 বীজ ধান কর্য দিয়েছিল। কেউ কেউ বলেছিল, মুচিদের ধান কর্য দিলে বুধর মা, ওদের নাঙল নেই, জমি নেই, কর্য শোধ দেবে কি করে? বাড়ি দেওয়া তো চুলোই যাকগে। বুধর মা গ্রাহ্য করেনি সেসব কথা। আজ সিঙ্গারি গিন্নির মুখে জগন্নাথের অন্নদান মাহাত্ম্য শুনে ওর বুকখানা 10 হাত হলো। ভগবান তাকে ঠিক পথেই চালিয়ে নিয়ে গিয়েছেন। তাহলে সবাই তাকে মন্দ বলে তাদের গাঁয়ে, তারা এসে দেখুক এখানে। সন্ধেবেলা মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে বিগ্রহের দিকে চেয়ে ও আজ ভালো করে দেবতাকে যেন বুঝতে পারলে। সে যা বোঝে, অন্নদান মহাপুণ্য। সে নিজের গোলার ধান আর বছর আকালের সময় বার করে মুচিদের দিতে যায়নি। গনসা মুচির ভাই বউ ছোট্ট খোকাটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বললে, ও দিদিমা, কাল থেকে মোর খোকার পেটে 2টো দানাও যায়নি। একটা উপায় যদি না করেন, সব শুদ্ধ না খেয়ে মরতে হবে। ধামা বেঁধে তোমার নাতি আজ 2 দিন আগে 8 আনার রোজগার করে এনেলো। তাতে কদিন খাওয়া হবে বলো? 2 টাকা করে চালির কাটা, একটা হিললে করতে হবে দিদিমা। ও বললে, ধামা নিয়ে আসিস, এখন মানকের বউ ধান দেব। একজন যদি নিয়ে গেল, অমনি 10 জন এসে পড়ল। মুচিপাড়া সব ভেঙে পড়ল ধামা কাঠা হাতে। সবাই কান্নাকাটি করতে লাগলো, খেতে পাচ্ছি না দিদিমা, ধান দেও। কাউকে সে শুধু হাতে ফিরিয়ে দেয়নি। এত দূর থেকেও জগন্নাথ দেব তা জানেন, তাই কি এত দূর থেকে তাকে ডেকে এনেছেন? সেদিন কিসের সেই সব হিজিবিজি কথা বলছিল দাড়িওয়ালা সন্ন্যাসী ঠাকুর? সে কিছুই বুঝছিল না। আজ জগন্নাথের কথা সে ঠিক বুঝতে পেরেছে। অন্নহীন যে, তাকে খাওয়াও, মাখাও, গোলার ধান কর্য দাও, ওদের বিনা বাড়িতে এই কর্য দাও। খুড়িমাকে সে ফেরবার পথে সব বললে। জ্যোৎস্না রাত্রে সমুদ্রের ধারে ওরা সবাই গেল, বুধর মাও গেল। কুল কিনারা নেই জলের। আর কি চমৎকার জ্যোৎস্না! কাল যে বৃদ্ধটির সঙ্গে মন্দিরে দেখা, তিনিও ছিলেন। কি একজন বড় সন্ন্যাসী, নাম শ্রী চৈতন্য, এমন জ্যোৎস্না রাত্রে নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। উনি বলছিলেন সে গল্প। না, সে নিজে কখনো ওদের নাম শোনেনি। অজপাড়া গাঁয়ে বাড়ি, কে ওদের নাম শোনাচ্ছে?
সে জানে পায়রাগাছি ফকিরের নাম। পায়রাগাছির ফকিরও মস্ত সাধু। সেবা তার একটা গাই গরু, কি খেয়ে হঠাৎ মরে যায় আর কি। সবাই বললে পায়রাগাছির ফকিরের খুব ক্ষমতা। বুধকে সেখানে পাঠানো হলো। ফকির সাহেবের সামান্য কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল। ওরা সবাই ভালো, সবাই বড়, সেই কেবল পাপী। বুধর মাও দুহাত জুড়ে পায়রাগাছির ফকির সাহেবের উদ্দেশ্যে প্রণাম করে। খুড়িমা বললেন, চলো বুধর মা, বাসায় ফিরি। ভালো লাগছে? পাপ মুখে কি করে আর বলি বামুন দিদি, ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চিরজন্ম পড়ে থাকি। শুধু ওই ছোট নাতনিটার মায়া। আমার হাতি না হলিয়ে দুষ্টু মেয়ে খাবে না। এখন বসে বসে তার কথাটাই বড্ড মনে হচ্ছিল। আহা, কদিন মুখটা দেখিনি। বুধর মা আঁচলে চোখ মুছলে। সে রাত্রে শুয়ে বুধর মা ছটফট করছে। অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুড়িমা ও বৈষ্ণব ওকে ডাক দিলেন। দেখা গেল ওর বড্ড জ্বর হয়েছে। জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে গেল বুধর মা। সেদিন ভুবনেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুর খানিকটা কেটে যায়। সেই কাটা জায়গাটা বিষিয়ে উঠেছে পরদিন দেখা গেল। জ্বর কমে না দেখে ডাক্তার ডেকে দেখানো হলো। শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রোগীকে হাসপাতালে দেওয়া হলো। 3 দিন পরে, রথের আগের দিন, বুধর মার অবস্থা খুব খারাপ। খুড়িমা, বৈষ্ণব, গ্রামের সবাই ঘিরে বসে, এমনকি সেই বৃদ্ধা পর্যন্ত। কখনো কখনো জ্ঞান হয়, কখনো আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলছে অবস্থা ভালো নয়। খুড়িমা বললেন, ও বুধর মা, কেমন আছো? ভালো না বামুন দিদি। বাড়ি যাবে? শরীরটা সেরে উঠলে চলুন যাই বামুন দিদি। ছোট নাতনিটার জন্যে মনটা কেমন করছে। ভক্তিমতী বৃদ্ধাটি বললেন, ভগবানের নাম করো দিদি। বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওসব চিন্তা ছেড়ে দাও। রাত 12টার সময় আর একবার জ্ঞান হলো ওর। জ্ঞান হলেই বলে উঠল, ও মুখুজ্জে ঠাকুর, আমার সেই 7 গন্ডা টেকা। খুড়িমা মুখের ওপর ঝুঁকে বললেন, কি বলছো ও বুধর মা? আমার সেই 7 গন্ডা টেকা আর শাড়ি দেবা না? হরিনাম করো, হরি হরি বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। আম বাগানের তলায় মুকুজ্জে ঠাকুরের সঙ্গে সিঁদুর কৌটো গাছটার কাছে দেখা। ঘাটের পথ, লোকজন যাতায়াত বড্ড। এখান থেকে সরে চলো ওদিকে, ও মুকুজ্জে ঠাকুর। আমি খবরটা জানতাম না। রথের দিন 5-6 পরে বুধর সঙ্গে হঠাৎ পথে দেখা। ওর গলায় কাছা দেখে একটু অবাক হয়ে বললাম, কিরে, গলায় কাছা কেন? বুধ বললে, মা নেই, চিঠি এসেছে কাল, রথের দিন মারা গিয়েছে। পরে একটু থেমে বললে, তিনি ভালোই গিয়েছে, বয়স তো কম হয়নি, কিন্তু এতগুলো টাকা দা ঠাকুর কোথায় যে রেখে গেল, সন্ধান দিয়ে গেল না। কাউকে তো বলতো না টাকার কথা। গ্রামের সবাই বললে, রথের দিন তীর্থস্থানে মৃত্যু, কি জানি কিরকম হলো। অমন স্বভাব চরিত্রের, চিরকালের খারাপ মেয়ে মানুষ। জগন্নাথের নিতান্ত কৃপা না হলে কি আর এমন হয়? মাগির অদৃষ্ট ছিল ভালো।
আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।